সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানিতে ডুবছে সড়ক, যোগাযোগ বন্ধ। রাসেলস ভাইপার ভেবে অজগর পিটিয়ে হত্যা। অত্যন্ত বিপজ্জনক ঝড়ে রূপ নিল বেরিল, 209 কিলোমিটার গতিতে তাণ্ডবের শঙ্কা। জানাবো এখন ইহুদি ভোট নিয়েও দুশ্চিন্তা বাইডেন শিবিরে। এবং সর্বশেষ জানাবো সংসদে জিএম কাদের দুর্নীতির প্রসার ঘটিয়ে অর্থনৈতিক সমস্যা সমাধান অবাস্তব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানিতে ডুবছে সড়ক, যোগাযোগ বন্ধ। উজানের ঢলের কারণে আবারও সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। ডুবছে তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল, বন্ধ রয়েছে যান চলাচল। সকাল থেকে সুরমা, জাদুকাটা, রক্তি, পাতলাই, চেলা ও পিয়ান নদীর পানি বাড়তে শুরু করেছে। মেঘালয় সীমান্তের চারাগাঁও এলাকা দিয়ে ঢুকছে ঢলের পানি। সুনামগঞ্জ শহরের দেকরিয়া এলাকার বাচ্চু মিয়া বলেন, রোববার সকাল থেকে সুরমা নদীর পানি বাড়ছে। এখন তীর থেকে কিছুটা নিচে রয়েছে পানি, কিন্তু যে কোনো সময় পানি বেড়ে তলিয়ে যেতে পারে এলাকা। অক্ষয়নগর গ্রামের ফরিদ বলেন, রোববার বিকেল থেকে পানি বাড়ছে, বৃষ্টি বাড়তে থাকলে ঘরবাড়ি তলিয়ে যাবে। জাদুকাটা নদীর পানি বেড়ে তাহিরপুর সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এই সড়কের আনোয়ারপুর অংশে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এতে পারাপার নৌকা ব্যবহার করছে যাত্রী ও স্থানীয়রা। এর কয়েক কিলোমিটার পরে শক্তিয়ার খোলা সড়কের 100 মিটার অংশ পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া দুর্গাপুর অংশের সড়ক পানিতে প্লাবিত হয়ে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে বাড়ছে নদী ও হাওরের পানি। আগামী 72 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এতে নদীর পানি আরও বাড়তে পারে। রাসেলস ভাইপার ভেবে অজগর পিটিয়ে হত্যা। নালিতাবাড়িতে বিষধর সাপ রাসেলস ভাইপার ভেবে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। মধ্যরাতে রামচন্দ্রপুরা ইউনিয়নের কালাকুমা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার। জানা গেছে, রাত 12টার দিকে কালাকুমা গ্রামের একটি রাস্তার পাশে ঝোপের মধ্য থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। বিষধর রাসেলস ভাইপার ভেবে বাচ্চা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তারা। ঘটনা জানাজানি হলে মুহূর্তে স্থানীয়দের মধ্যে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মৃত সাপটি অজগর বলে শনাক্ত হলে স্থানীয়দের আতঙ্ক কেটে যায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবক জানান, শনিবার রাতে কয়েকজন যুবক গ্রামের একটি দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তারা দেখতে পান একটি সাপ ঝোপ থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছে। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ওই সাপকে বিষাক্ত রাসেলস ভাইপার ভেবে লাঠি দিয়ে পিটিয়ে মারে। পরে বুঝতে পারে মেরে ফেলা সাপটি ছিল অজগরের বাচ্চা। শেরপুরের পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের সভাপতি রফিক মজিদ বলেন, পিটিয়ে হত্যা করা সাপটি অজগরের বাচ্চা। এ জাতির সাপ নির্বিষ। আতঙ্কিত হয়ে এভাবে সাপ মারলে প্রকৃতি থেকে সাপ বিলুপ্ত হয়ে যাবে, এতে বাস্তুতন্ত্র ভেঙে যাবে, তখন জটিল সমস্যার সম্মুখীন হতে হবে। শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। কাউকে সাপে কাটলে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারি হাসপাতালে নিতে হবে। তিনি বলেন, সাপ খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এদের রক্ষা সবাইকে এগিয়ে আসতে হবে এবং কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে স্থানীয় বন বিভাগে জানাতে হবে। অত্যন্ত বিপজ্জনক ঝড়ে রূপ নিল বেরিল, 209 কিলোমিটার গতিতে তাণ্ডবের শঙ্কা। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া হারিকেন বেরিল ইতিমধ্যে ক্যাটাগরি 3 ঝড়ে পরিণত হয়েছে। এর ফলে এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় 179 থেকে 209 কিলোমিটার বাতাসে গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, রোববার ভোর রাত থেকে সোমবার সকালের দিকে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে প্রাণঘাতী বাতাসের গতিবেগ নিয়ে আঘাত আনতে পারে। গত শুক্রবার আটলান্টিকে সৃষ্ট এই ঝড় ইতিমধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে অত্যন্ত বিপজ্জনক ঝড়ে রূপ নিয়েছে। এনএইচসির পূর্বাভাসে বলা হয়েছে, 2024 সালে চলতি মৌসুমের প্রথম এই হারিকেন রোববার সকালে বার্বাডোসের প্রায় 675 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আটলান্টিক জুন মাসের প্রথম দিকে বড় ধরনের হারিকেন সৃষ্টির এই ঘটনা অনেকটা বিরল বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। সোমবারের মধ্যে বেরিল ক্যাটাগরি 4 হারিকেনের রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তারা। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, হারিকেন বেরিলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ 179 থেকে 209 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সেই সময় ওই অঞ্চলে বিপর্যয়কর ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এখন ইহুদি ভোট নিয়েও দুশ্চিন্তা বাইডেন শিবিরে।
হামাসের 7ই অক্টোবরের হামলা ও তার জবাবে গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ ঘিরে যে অস্থিরতা চলছে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্র্যাট শিবিরে। এ যুদ্ধের কারণে বাইডেনের প্রতি তার ইহুদি ভোটারদের সমর্থন কমে যায় কিনা সেটাই এখন ডেমোক্র্যাটদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। ডেমোক্র্যাট নেতা বাইডেনকে লড়তে হবে তার পুরনো প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। নির্বাচনের এ জামাত হলে সবার এখন মনোযোগ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো ইসরায়েল হামাস যুদ্ধ, আরব বংশোদ্ভূত আমেরিকান ও প্রগতিশীল ইহুদি আমেরিকানদের মধ্যে বাইডেনের অবস্থা কতটা নড়বড়ে হয়েছে তার উপরে। বিশেষ করে পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, উইসকনসিন ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর ফল নির্ধারণে নিয়ামক হয়ে ওঠার মতো যথেষ্ট ভোটার রয়েছে ইহুদি আমেরিকানদের মধ্যে। বাইডেনের নির্বাচনী শিবির থেকে নিয়মিত অনলাইন জুম কলের মাধ্যমে জুইশ ওমেন ফর জো নামে একটি অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। শিগগিরই তারা একজন ফেইথ এঙ্গেজমেন্ট ডিরেক্টর নিয়োগ দেবেন যার অনেক ইহুদি ভোটারের সঙ্গে যোগাযোগ রয়েছে। যদিও বেশ কয়েকজন ইহুদি নেতা ব্যক্তিগতভাবে সিএনএন এর কাছে অভিযোগ করে বলেছেন তারা তেমন যোগাযোগ দেখতে পাচ্ছেন না। জুইশ ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকা একাধিক নেতা ও ডেমোক্রেটিক ভোটাররা সিএনএন কে তাদের হতাশার কথা জানিয়ে বলেছেন প্রগতিশীল মিত্ররা তাদের পরিত্যাগ করেছেন। সে কারণে তাদের নিজেদের রাজনৈতিকভাবে গৃহহীন মনে হচ্ছে, কারণ তাদের মনে হচ্ছে বাইডেন যথেষ্ট করছেন না এবং তিনি তার দলের বামপন্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। সিএনএন মিশিগানের কয়েকজন ইহুদি ভোটারের সঙ্গে কথা বলেছেন। তাদের একজন মিশিগান জুইশ ডেমোক্র্যাটসের ওয়েস্ট মিশিগান প্রধান ট্রয় জুকোস্কি। তিনি বলেন, আমাকে বেশ কয়েকজন সরাসরি বলেছেন কেন কোনো ইহুদি একজন ডেমোক্র্যাটকে ভোট দেবেন। তিনি আরো বলেন, যারা ট্রাম্পকে ভোট দিতে পারেন সেসব ইহুদিকে নিয়ে আমি চিন্তিত নই, বরং আমি ওই সব ইহুদিকে নিয়ে চিন্তিত যারা হয়তো ভোট নষ্ট করতে তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দেবেন বা ভোটই দেবেন না। রোজ গার্ডেনে জুইশ আমেরিকান হেরিটেজ মান্থ উদযাপন মাস সামনে রেখে গত মাসের সেই দিকে হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন হয়েছিল। সেখানে ইহুদি ভোটারদের নিয়ে বাইডেন শিবিরে উদ্বেগ বোঝা যায়। ওই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্দ্র মায়োরকাস ও আভ্যন্তর নীতি বিষয়ক উপদেষ্টা নীরা ট্যান্টেন দেশে বাড়তে থাকা ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। এছাড়া সেখানে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিনের ও জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি ইসরায়েলের পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেখানে একজন জন কার্বিকে প্রশ্ন করেন কেন কলেজে এনএসসির একজন কর্মকর্তা ছিলেন, তিনি কি ফিলিস্তিনিদের ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের অংশ নিয়েছিলেন। জবাবে কার্বি বলেন, এনএসসির ওই কর্মকর্তা সেখানে পেশাগত দায়িত্ব পালন করেছিলেন। ইসরায়েলের প্রতি বাইডেনের দীর্ঘ সমর্থন। সপ্তাহ কয়েক আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এম হব নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য ইহুদি কেন্দ্রিক একটি প্রচারে নেতৃত্ব দেন। ম্যানহাটানের শহরতলির লোয়ার ইস্ট সাইডের মাছের দোকান রাস অ্যান্ড ডটার্সের কাছে দাঁড়িয়ে তিনি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তাকে প্রশ্ন করা হচ্ছিল কি তাকে আশা দিচ্ছে। এর আগের রাতেই একদল বিক্ষোভকারী লেয়ার ম্যানহাটানের স্মৃতিসৌধ কফি এহো জাতীয়তাবাদী প্রতীক হয়ে ওঠা কাপড় অর্থাৎ মোড়ানো 7ই অক্টোবর দীর্ঘজীবী হোক লেখা ব্যানার ওড়ান। গত বছরের ওই 7ই অক্টোবরে ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নোভা সঙ্গীত উৎসবে অংশ নেওয়া অনেক মানুষকে হত্যা করেন। এ ঘটনার কয়েক ঘন্টা পর ব্রুকলিনে একটি জাদুঘরের একজন পরিচালকের বাড়িতে লাল রং ছিটানো হয় এবং তার নাম উল্লেখ করে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ইহুদি সাইন দেওয়া হয়। ব্যক্তিগত নানা আলোচনা ইসরায়েলের বর্তমান পরিস্থিতিতে বাইডেনের কি করা উচিত বা বলা উচিত তা নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে তার পুনর্নির্বাচনের প্রচারণাকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে তা নিয়ে হামাসের হামলার পরদিন থেকেই হোয়াইট হাউসের ওয়েস্ট উইং ও তার রাজনৈতিক উপদেষ্টাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাইডেন দিনের পর দিন ইহুদি বিদ্বেষ নিয়ে ক্রমাগত কথা বলে যাচ্ছেন। ইহুদি নন এমন মানুষের মধ্যে অল্প কয়েকজনই হয়তো তার মতো করে পুরো কর্মজীবনে ইহুদি বিদ্বেষ নিয়ে এত সময় ব্যয় করেছেন। বাইডেন প্রায়ই ইসরায়েলের প্রতি তার প্রতিশ্রুতি তুলে ধরতেন। বাইডেন আরো একটি কথা প্রায় বলেন, 2017 সালে ভার্জিনিয়ার শার্লটভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের এক কর্মসূচি থেকে স্লোগান দেওয়া হয়, ইহুদিরা আমাদের জায়গা নিতে পারবে না। হিটলারের সময় জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হতো। এর প্রতিক্রিয়ায় তখন ট্রাম্প বলেছিলেন উভয় পক্ষে খুব ভালো মানুষেরা রয়েছেন। তার এই বক্তব্য নিয়ে ক্ষোভ থেকে 2020 সালে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নামার সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেন বাইডেন।
এখন কিভাবে গাজা যুদ্ধের অবসান হবে তা নিয়ে বাইডেনের উপর চাপ বাড়ছে। যদিও বাইডেন এরই মধ্যে বলেছেন এখন এই যুদ্ধ শেষ করতে হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরেও নানা প্রতিবাদ কর্মসূচি ইহুদিদের বিরোধিতা করা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাইডেনকে এখন এসবের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যেমন জুনের প্রথম সপ্তাহান্তে কয়েকজন বিক্ষোভকারী হোয়াইট হাউসের বাইরে একজন ইহুদিবাদীকে হত্যা করুন বলে স্লোগান দিয়েছেন। বাইডেন ও তার মুখপাত্ররা প্রায় ভয়ঙ্কর ও অসুস্থতার মতো শব্দ ব্যবহার করে এ ধরনের অনেক ঘটনার নিন্দা জানিয়েছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে নিয়মিত এ ধরনের শব্দের ব্যবহার দেখা যাচ্ছে, যেমনটা খুব কম রাজনীতিকই করছেন। ট্রাম্প সমর্থকেরা ইহুদি ভোটারদের সঙ্গে সম্পর্কের সূচনা দেখতে পাচ্ছেন। যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ বাড়ার কারণে ইসরায়েলের প্রতি বাইডেনের দীর্ঘদিনের সমর্থন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সেখানে উদ্বেগ বাড়ছে। সেখানে ট্রাম্প ইহুদি আমেরিকানদের প্রতি তার অতীত বিরোধপূর্ণ মনোভাব ও মাঝে মধ্যে আক্রমণাত্মক হয়ে ওঠার অবস্থান থেকে সরে আসার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। গত 18 জুন ওয়াশিংটনে আমেরিকান ইহুদিদের এক সম্মেলনে শত শত ইহুদি যোগ দিয়েছিলেন। সেখানে মঞ্চে জুইস ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকান প্রধান নির্বাহী কর্মকর্তা হেইলি সোফিয়ার সঙ্গে বিতর্কের সময় মর্গান ও ওর্টাগাস ইহুদিদের উদ্দেশ্যে বলেন, যদি আপনি সুন্দর সুন্দর টুইট দেখতে চান বাইডেনকে ভোট দিন, যদি আপনি আর মৃত ইসরায়েলিদের দেখতে না চান তাহলে ট্রাম্পকে ভোট দিন। ওর্টাগাস ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। 2020 সালে নির্বাচনের সময় এপির বুথ ফেরত জরিপে বলা হয়েছে ট্রাম্প 30% ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন, যা ছিল গত কয়েক দশকের মধ্যে কোনো রিপাবলিকান প্রার্থীর জন্য ইহুদিদের সর্বোচ্চ সমর্থন। ট্রাম্প ক্ষমতায় থাকার সময় ইসরায়েলের দীর্ঘদিনের দাবি মেনে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়েছিলেন। তারপরও খুব বেশি ইহুদি ভোটারের সমর্থন না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন, যা নিয়ে ট্রাম্প অনেকবার কথা বলেছেন। যেমন গত এপ্রিলে ট্রাম্প বলেছিলেন কোন ইহুদির বাইডেনকে ভোট দেওয়ার অর্থ তিনি ইসরায়েলকে ভালোবাসেন না এবং এটা নিয়ে সরাসরি কথা বলা উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।